আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আগের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের গণিতের 29 নাম্বার পেজের গ্রুপে অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির উত্তর আমরা দেখেছি। আজকের এই ভিডিওতে আমরা গ্রুপ বি অর্থাৎ 2-এর দাগের প্রশ্নগুলির উত্তর আমরা সহজভাবে কিভাবে করতে হবে সেগুলি জেনে নেব। তো প্রথমেই আমাকে জানতে হবে যে গ্রুপ বির 2-এর দাগে এখানে 2-এর দাগের এতে দুটি প্রশ্ন থাকবে, আমাকে করতে হবে একটি প্রশ্ন, তাহলে এখানে 2 নাম্বার। 2-এর দাগের এ, 2-এর দাগের বিতেও তাই দুটি প্রশ্ন থাকবে, একটি করতে হবে, সেটাও হচ্ছে 2 নাম্বার। 2-এর দাগের সিতে থাকবে হচ্ছে মোট 6টি, আমাকে করতে হবে 3টে, তাহলে 3 × 2 নাম্বার করে, তাহলে 2 × 3 তাহলে সমান হচ্ছে 6। 2-এর দাগের ডিতে একটা 2 নাম্বারের করতে হবে। 2-এর দাগের ইতে সেখান থেকেও আমাকে একটা করতে হবে 2 নাম্বারের। তাহলে আমরা মোট দেখতে পাচ্ছি 2 আর 2 4, 4 আর 6 10, আর 2 12, আর 2 14, অর্থাৎ 2-এর দাগের প্রশ্নগুলি যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে আমরা 14 নাম্বার অবশ্যই পেয়ে যাব। ঠিক আছে, তো সেই জন্য 2-এর দাগের পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজেই পাওয়া যাবে 14 নাম্বার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 2-এর দাগের এর প্রথম যে প্রশ্নটি আছে কি আছে সেটা দেখে নিই। 2-এর দাগের এর একের প্রশ্নটা কি বলছে বন্ধুরা? 2-এর দাগের এর একের প্রশ্নটা বলছে যদি এফ সাজ দ্যাট সি চিত্রণ এফ(x) সমান দেওয়া আছে, কি দেওয়া আছে? এফ(x) সমান দেওয়া আছে x² + 2 দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে সি হলো সকল জটিল রাশির সেট। এফ ইনভার্স -1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে মূল যে বিষয়টা আমাকে বার করতে বলেছে কি, এফ ইনভার্স -1 এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, এফ(x) সমান দেওয়া আছে, এফ ইনভার্স -1 এর ভ্যালুটা বার করতে হবে। এখানে এফটা হচ্ছে সি টু সি, মানে কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারে যাচ্ছে। বেশ, তাহলে আমি ধরে নিলাম যে এফ ইনভার্স -1 সমান হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো -1 সমান হচ্ছে এফ(x), -1 সমান এফ(x), তাহলে -1 সমান এফ(x) এর ভ্যালুটা কত? x² + 2, তার মানে আলটিমেট আমরা পেলাম x² + 2 সমান হচ্ছে -1, মানে ঘুরিয়ে নিলাম সুবিধার জন্য। তাহলে x² সমান পেলাম -3, তাহলে এখান থেকে x² সমান লিখতে পারি 3i², কারণ আমরা জানি যে i² সমান হচ্ছে -1, এটা একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে x সমান পাবো ±√3i। ঠিক আছে, তাহলে অতএব এফ ইনভার্স -1 এর ভ্যালুটা হলো √3i আর একটা হলো -√3i। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার। বেশ, এরপরে আমরা যাব এর দাগের 2-এর প্রশ্নটিতে। চলো বন্ধুরা দেখে নিই এর দাগের 2-এর প্রশ্নটি কি বলছে। এর দাগের 2-এর প্রশ্নটি বলছে এফ সাজ দ্যাট R2R একটা চিত্রণ, যেখানে এফ(x) সমান দেওয়া আছে কি, এফ(x) সমান দেওয়া আছে ax + 2, আর দেওয়া আছে এফ কম্পোজিশন এফ সমান হচ্ছে IR। ঠিক আছে, দিয়ে আমাকে বার করতে বলেছে যে এ এর মান নির্ণয় করো। ঠিক আছে, বেশ, এখান থেকে দেখো বিষয়টা হচ্ছে এফ কম্পোজ এফ এক্স সমান হচ্ছে IR(x), এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ কম্পোজ এফ(x) মানে f(x) সমান IR(x) মানে হচ্ছে x, যেহেতু এটা একটা আইডেন্টিটি ম্যাপিং দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এটা সমান x। বেশ, এরপরে আমরা আসছি যে এইটা বার করতে হবে f(f(x) সমান কি হয়। তাহলে f(f(x) এটা সমান হবে f(f(x), তাহলে f(x) এর ভ্যালুটা আমি বসাচ্ছি, এই যে f(x) এর ভ্যালুটা ভেতরে বসাচ্ছি, তাহলে হলো ax + 2। আচ্ছা, f(x) সমান কি হয়, ax + 2, তাহলে এই গোটাটা ভেতরের গোটার অংশটা হচ্ছে x, তাহলে ax + 2, তাহলে f(f(x) সমান পেলাম এটা। বোঝা গেল কি না? f(f(x) এর ভ্যালুটা তো আমাকে এখানে বার করে বসাতে হবে, তো তার জন্য আমি কি করলাম, আলাদা করে f(f(x) এর ভ্যালুটা বার করছি। তাহলে f(f(x) এই ভেতরের f(x) এর জায়গায় আমি বসালাম ax + 2। এখন এইটা x এর কাজ করবে, তাহলে x এর জায়গায় এই এইটা f(x) হিসাবে যদি আমরা ধরি, তাহলে x এর জায়গায় এটা বসবে, তাহলে এই যে a x এর জায়গায় বসেছে +2 আছে, বসিয়ে দিয়েছি, তাহলে আলটিমেট এটা পেলাম
এ স্কোয়ার এক্স প্লাস 2a প্লাস 2, এটা এখানে বসাচ্ছি। তাহলে এ স্কোয়ার এক্স প্লাস 2a প্লাস 2 সমান হয়ে গেল এক্স। বেশ, আমরা যদি উভয় পক্ষকে তুলনা করি, উভয় পক্ষকে তুলনা করে পাই, ঠিক আছে। তাহলে কি পাবো, এক্সের কোএফিসিয়েন্ট এদিকে 1 আর এদিকে এ স্কোয়ার, তাহলে পেলাম এ স্কোয়ার সমান 1, এটা একটা পেলাম। আর কনস্ট্যান্ট টার্ম এদিকে নাই, আর এদিকে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 2a প্লাস 2, তাহলে কনস্ট্যান্ট টার্ম নাই মানে কোএফিসিয়েন্টটা কত হবে, 0। তাহলে এই দিক থেকে আমরা পাচ্ছি যে 2a সমান হচ্ছে -2, আর এখান থেকে পাচ্ছি যে a সমান তাহলে -2/2 মানে -1, আর এই দিক থেকে পেতে পারি কত, a স্কোয়ার সমান 1 মানে a সমান হচ্ছে +-1। আমাকে এমন ভ্যালু নিতে হবে যেটা দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হলো a সমান -1 ভ্যালুটা আমাদের দুটো, এই যে ইকুয়েশন পেয়েছি, এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন দুটোকেই স্যাটিসফাই করবে। তাহলে সেই জন্যে এর মানটা কত হলো, -1। বেশ, এরপরে আমরা আসছি বিয়ের দাগের প্রশ্নে। বিয়ের দাগের একের প্রশ্নটা কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। বিয়ের দাগের একের প্রশ্ন, বিয়ের দাগের একের প্রশ্নটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 3 2 2 দিয়ে বলছে এর বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করো, অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করো। তাহলে আমরা জানি যে এ ইনভার্স সমান হয় অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তো বন্ধুরা আমি প্রথমে 2 × 2 এর ক্ষেত্রে সহজভাবে কিভাবে অ্যাডজয়েন্ট বার করতে হয় সেটা দেখাচ্ছি। ধরো আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি এক্সটা নিয়েছি এ বি সি ডি, ঠিক আছে, দিয়ে এর অ্যাডজয়েন্ট বার করছি, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এক্স। সেটা ভালো করে বুঝবে বন্ধুরা, এই দুটোর এই কোণাকোণি দুটোর পজিশন চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়, পজিশন চেঞ্জ হয়। তাহলে ডি এর জায়গায় এ চলে যাবে, এ এর জায়গায় ডি চলে আসবে। এই কোণাকোণি দুটোর সাইন চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে দুটোই প্লাস ছিল, কি হয়ে যাবে, দুটোতেই মাইনাস হয়ে যাবে। এইভাবে 2 × 2 এর অ্যাডজয়েন্ট আমরা সহজেই বার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ দেওয়া আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান হবে, এই যে এই দুটোর পজিশন চেঞ্জ হবে, তার মানে 2 ওপরে চলে যাবে, নিচে 5 চলে আসবে, এই দুটোর সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে হবে -2, এটা হবে -3। আর আমি ডিটারমিনেন্ট এটা বার করছি, কি হয়, 5 × 2 = 10 - 6, 10 - 6 মানে হচ্ছে 4, 5 × 2 = 10 - 3 × 2 = 6, 10 - 6 মানে 4। তাহলে অতএব এ ইনভার্স সমান দাঁড়ালো 1/4, এই যে এখানে বসাচ্ছি 1/4 ইন্টু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এটা হলো 2 - 3 - 2 5, তাহলে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। বেশ, এরপরে আমরা করব বিয়ের দাগের 2 এর প্রশ্নটির উত্তর। যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থেকে থাকে বা যদি তোমাদের কোনো রকম কিছু সাজেশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। বেশ, এরপরে আসছি বিয়ের দাগের 2 এর প্রশ্নটি। চলো বন্ধুরা দেখে নিই বিয়ের দাগের 2 এর প্রশ্নটা কি বলছে। বিয়ের দাগের 2 এর প্রশ্নটা বলছে যে এক্স এর মান নির্ণয় করো। কীরকম দেওয়া আছে না, 3x x1 সমান 3 2 4 1, দুটোই ডিটারমিনেন্টে দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। এটা খুবই একটা সহজ অঙ্ক দিয়েছে। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করতে হবে এটা। আমরা কি করব, প্রথমে ডিটারমিনেন্টগুলোকে ভেঙে নেব। তো এইটাকে যদি আমরা ভাঙি, 3 × 1 = 3 - x × x x² সমান, এটাকেও ভেঙে নিচ্ছি, 3 × 1 = 3 - 8। তো দুদিকেই +3, এটাও +3, তাহলে +3 +3 কেটে গেল, তাহলে -x² সমান হচ্ছে -1 -8, মাইনাস দুটোও কেটে গেল, তাহলে x² সমান হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা পাবো x সমান হচ্ছে ±√8, তাহলে সমান পাবো x সমান ±8 মানে হচ্ছে 2 × 2 × 2, তাহলে দুটো 2 এর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে x সমান হচ্ছে ±2√2, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। বেশ, এরপরে আমরা যাব সি এর দাগের 1 এর প্রশ্নটিতে। সি এর দাগের 1 এর প্রশ্নটি কি বলছে চলো বন্ধুরা দেখে নিই। আশা রাখছি যে এখানেই হয়ে যাবে। সি এর দাগের 1 এর প্রশ্নটি, সি এর দাগের 1 এর প্রশ্নটা বলছে যে মান নির্ণয় করো, কি না, লিমিট x টেন্ডস টু 0 1 + 3x হোল টু দি পাওয়ার x + 2/x, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করতে গেলে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা জেনে নেওয়া ভালো, যে লিমিট
এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটার ভ্যালু হয় ই। ঠিক আছে, তাহলে এটি আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, এবার চলো অঙ্কটাতে যাওয়া যাক। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখতে পারি 1 প্লাস 3x। আচ্ছা, এখানে এক্স এক্স কেটে তাহলে কেটে গেলে এই জায়গাটা হবে 1 প্লাস 2/x, এক্স এক্স কেটে গেল, এটা হলো 2/x। ঠিক আছে, ভাগ করে দিলাম অ্যাকচুয়ালি। বেশ, এরপরের লাইনে তাহলে লিখব লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 2/x। এটা সূচকের নিয়ম অনুসারে এই যে পাওয়ারের যোগ আছে, মানে এটা দুজন গুণ আকারে ভেঙে যাবে। বেশ, এরপরে আমরা দুটো লিমিটে এটাকে নিতে পারি। তাহলে একটা লিমিটটাতে লিখছি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখলাম 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 2/x। বেশ, এখানে যদি আমরা এক্সের ভ্যালুটা বসাই 0, তাহলে এটা হয়ে যাবে 1। বেশ, এরপরে তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লিখছি দেখো ভালো করে বন্ধুরা, এই ফরম্যাটে লিখব। তাহলে আমরা লিখছি কি 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার, এটাকে লিখতে পারি 6/3x। এই যে 3 আর 6 কেটে গিয়ে 2 আসবে, তাহলে এই ফরম্যাটে আমরা লিখলাম। বেশ, চলো করছি। তাহলে সমান হবে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এটাকে লিখতে পারি যে 1 প্লাস 3x হোল টু দি 1/3x হোল টু দি পাওয়ার 6, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে বেশ, এবার আমরা কি করছি না ধরে নিলাম যে ধরি 3x সমান হচ্ছে z। তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু কত হবে? 0ই হবে। এই যে x এর জায়গায় 0 বসালে জেডটা 0ই আসছে, তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু 0। তাহলে এই জায়গাটা হচ্ছে লিমিট z টেন্স টু 0 1 প্লাস 3x এর জায়গায় বসবে z হোল টু দি পাওয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/z, টোটালটা টু দি পাওয়ার কি হয়ে যাবে 6। এটা টু দি পাওয়ার 6 মানে লিমিটের বাইরেও হোল মানে 6টা দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে এই অনুযায়ী এইটা হয়ে গেল ই, তাহলে ই টু দি পাওয়ার 6, এটা হলো অ্যান্সার। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবার ভালোভাবে দেখে নাও, আমাকে এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হচ্ছে। ঠিক আছে, বেশ, এরপরে আমরা আসছি সি এর দাগের 2 এর প্রশ্নটিতে। তো চলো বন্ধুরা, এরপরে আসা যাক সি এর দাগের 2 এর প্রশ্নটিতে। নেক্সট যে প্রশ্নটি আছে অর্থাৎ সি এর দাগের 2 এর প্রশ্নটি, সি এর দাগের 2 এর প্রশ্নটি বলছে যে সি এর দাগের 2 এর প্রশ্নটি বলছে এফ(x) সমান দেওয়া আছে যে sin x বাই kx প্লাস কে যখন x নট ইকুয়ালস টু 0 আর ইকুয়ালস টু 2 যখন x ইকুয়ালস টু 0, এবং বলে দেওয়া আছে এই f(x) অপেক্ষকটি x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস। তো আমাকে এখানে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা জানি যে যখন f(x) ফাংশনটা x ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তখন আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 f(x) সমান হচ্ছে f(0) কন্টিনিউইটির ডেফিনেশন থেকে। তাহলে এখন লিমিট x টেন্স টু 0 f(x) এর মানটা আমি বসাচ্ছি sin x বাই kx প্লাস কে, f(0) মানে x ইকুয়ালস টু 0তে f(x)টা হচ্ছে 2, তাহলে এখানটা হবে 2। বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো লিমিট x টেন্স টু 0, এটা হবে sin x বাই x ইন্টু 1/k, এইখানে নিচের কেটাকে আলাদা করে নিলাম, প্লাস আমি যদি এর ওপরে লিমিট চাপাই অর্থাৎ কে এর ওপরে লিমিট চাপাই, কে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ x, তাহলে এটা লিমিটটা থাকবে না, তাহলে সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে কে সমান হবে 2। আচ্ছা বেশ, আমরা জানি লিমিট x টেন্স টু 0 sin x বাই x, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হয় 1, তাহলে এটা হবে 1 ইন্টু 1/k প্লাস কে সমান হচ্ছে 2। বেশ, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে পাবো যদি লসাগু করি, তাহলে কে লসাগু হবে, তাহলে এটা হবে 1 প্লাস কে স্কোয়ার সমান হচ্ছে 2, তাহলে সেই অনুযায়ী এখান থেকে পাবো কে স্কোয়ার প্লাস 1 সমান 2k। তাহলে সেখান থেকে আমরা পাবো যে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 সমান 0, তাহলে এটা হচ্ছে k
কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে সেটা সমান 0 হবে। তাহলে সেখান থেকে কে সমান হবে 1, মানে দুবার 1 হবে, অর্থাৎ কে এর ভ্যালুটা আমরা কত পেলাম 1। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে নির্ণেয় কে এর মান কত 1। বেস্ট। এরপরে আমরা যাব 3-এর প্রশ্নে, অর্থাৎ সি এর দাগে 3-এর প্রশ্নটা কি বলছে চলো দেখে নিই। 3-এর প্রশ্নটা বলছে ইন্টিগ্রেশন এক্স মড এক্স ডিএক্স এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি যদি এটাকে আলাদা করে লিখি তাহলে এক্স মড এক্সের ভ্যালুটা আমি বার করে নেবো। তাহলে এক্স মড এক্স সমান হবে এক্স ইন্টু এক্স যখন এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান 0, মানে এক্সটা যখন 0 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি এক্স স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দ্যান 0 সমান এক্সটা থাকলো, আবার মড এক্সটা হবে মাইনাস এক্স যখন এক্সটা হচ্ছে লেস দ্যান 0। আমি যে কোনো একটাতে ইকুয়ালস টু দিতে পারি, ধরো এটাতেই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে দুরকম ভ্যালু পাচ্ছি। বেশ, তাহলে ইন্টিগ্রেশন এটা হলো এক্স স্কোয়ার ডিএক্স যখন এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে সেক্ষেত্রে পাবো এক্স কিউব বাই 3 প্লাস সি। আমরা জানি যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় এক্স কিউব বাই 3, তাহলে যখন এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান 0 আবার ইন্টিগ্রেশন মাইনাসটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে সেক্ষেত্রে কখন না যখন এক্সটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 0, তাহলে সেক্ষেত্রে পাবো মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস সি যখন এক্সটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোকে আমরা একত্রেও লিখতে পারি। ধরো তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স মড এক্স ডিএক্স সমান, তোমরা যদি এত দূর অবধি করে আসো তাহলেও অঙ্কটা ঠিক হবে। হ্যাঁ, এরপরে যদি তোমরা করতে চাও তাহলে এই জায়গাটা এরকমভাবে লিখে দিতে পারো যে সমান হবে এক্স স্কোয়ার মড এক্স বাই 3 প্লাস সি। দেখো এইটাই যখন লেস দ্যান 0 হবে তখন এটা মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স কিউব বাই 3 হবে, আর যখন পজিটিভ মানে গ্রেটার দ্যান হবে তাহলে এটা এক্স হবে, তাহলে এক্স কিউব বাই 3। তাহলে এই আকারে লিখে দিলেও চলবে। ঠিক আছে, বেশ। এরপরে আসছি আমরা 4-এর প্রশ্নটাতে। তো 4-এর প্রশ্নটা কি বলছে? 4-এর প্রশ্নটা বলছে যে এফ এক্স সমান এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, এরকম একটা ফাংশান দেওয়া আছে যে এফ এক্স সমান হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 দিয়ে বলছে যে 0,4 ক্লোজ ইন্টারভেল 0,4-এ ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটা প্রযোজ্য কিনা যাচাই করো। তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমেই জানতে হবে যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটি কী। ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটি হচ্ছে বলছে এফ এক্স একটা ফাংশান, এই ফাংশানটা ফার্স্ট কন্ডিশন কি হতে হবে না ক্লোজ ইন্টারভেলে, মানে একটা ইন্টারভেল যদি দেওয়া থাকে এ কমা বি, তাহলে ক্লোজ ইন্টারভেল এ কমা বিতে হতে হবে সন্তত। বেশ। 2 নম্বর কন্ডিশন হচ্ছে ওপেন ইন্টারভেলে হতে হবে অন্তর্কলনযোগ্য। তাহলে এ আর বি এর মাঝখানে আমি একটা পয়েন্ট পাবো সি, এ আর বি এর মাঝখানে আমি একটা পয়েন্ট পাবো সি, যাতে করে কি হবে এফ ড্যাশ সি সমান হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এফ এক্স অপেক্ষকটি একটি বহুপদ অপেক্ষক, তাই এটা যে কোনো সসীম বিস্তারে সর্বত্র সন্তত এবং অন্তর্কলনযোগ্য হবে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো কন্ডিশন যেটা ছিল এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে এই যে 0, এখানে ইন্টারভেলটা কি দিয়েছে 0,4, তাহলে এই ইন্টারভেল এই বিস্তারে কি হবে আমাকে যাচাই করতে হবে। তাহলে আমরা কি করছি প্রথমে এফ ড্যাশ এক্সটা বার করছি, তাহলে তার জন্য আমাকে প্রথমে আমি যদি এটাকে গুণ না করে করি তাহলে আবার ট্রিপল ফাংশন হয়ে যাবে, সেক্ষেত্রে একটু করতে অসুবিধা হতে পারে। তাহলে আমি প্রথমে কি করব গুণ করে নেবো। তাহলে এটাকে যদি গুণ করি হবে এক্স স্কোয়ার, প্রথমে এই দুটোকে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স মানে মাইনাস 4x মাইনাসে প্লাস 3। বেশ, এটাকে যদি আবার তাহলে গুণ করে দিই তাহলে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x। বেশ, এরপরে আমরা যদি ডেরিভেটিভ করি এর, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এফ ড্যাশ এক্স মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3। বেশ, তাহলে এফ ড্যাশ সি সমান কী হবে, এফ ড্যাশ সি সমান হবে 3c স্কোয়ার মাইনাস 8c প্লাস 3। এরপরে আমাকে বার করতে হবে এই যে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, তাহলে এইটা হলো এ, এটা হলো বি, তাহলে এফ বি, তাহলে এফ ড্যাশ
আমরা জানি সূত্রটা হচ্ছে এফ ড্যাশ সি সমান এফ বি মাইনাস এফ এ মানে 0 বাই বি মাইনাস এ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ অফ ফোরটা কত হবে, আমি যদি এফ এক্সে 4 বসাই তাহলে 4, এটা 4 - 1 মানে 3, আর হচ্ছে 4 - 3 মানে 1, তাহলে 4 × 3 = 12 মাইনাস যদি 0 বসাই গোটাটাই 0 হয়ে যাবে কারণ এক্সট্রা 0, তাহলে 12 - 0/4। তাহলে এইটা হলো এফ ড্যাশ সি এর মানটা হচ্ছে 3c² - 8c + 3। তাহলে এখান থেকে পাচ্ছি 3c² - 8c + 3 সমান হচ্ছে এই যে 12 - 0 মানে 12, 12 আর 4 কেটে গেলে 3 হয়ে যাবে। তাহলে সমানের দুদিকে 3 3 কেটে গেল এখান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি কমন যাবে, তাহলে হলো 3c, এই যে 3c - 8 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় c সমান 0 হয়, না 3c - 8 সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা আমি এই পাতাই করে দিচ্ছি এখানে স্টার দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে 3c সমান হচ্ছে 8, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি c সমান হচ্ছে 8/3। 8/3 মানে হচ্ছে 3 × 2 = 6, 3 × 3 = 9 মানে পেরিয়ে যাচ্ছে, তার মানে 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট সামথিং, যেটা কিনা 0 আর 4 এর মধ্যেই। কিন্তু জিরোটাকে আমি ওপেন ইন্টারভ্যালে, সিটা কি থাকে এই যে ওপেন ইন্টারভ্যালে, তাহলে জিরোটাকে আমি নিতে পারবো না, কারণ হচ্ছে জিরোটা এখানে তো, তাহলে ইন্টারভ্যালটা কি হচ্ছে 0 লেস সি লেস 4, তাহলে জিরোটাকে তো আমি নিতে পারবো না কারণ 0-র থেকে বড় হতে হবে। তাহলে পয়েন্টটা কোনটা হবে, এই পয়েন্টটা। তাহলে আমি একটা অন্তত পয়েন্ট পাচ্ছি যাতে করে এফ ড্যাশ সি সমান এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটা স্যাটিসফাই করছে। আর সি এর ভ্যালুটা কত হলো 8/3। বেশ, এরপরে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন নম্বর 5টা বলছে যে আমাকে দেওয়া আছে y সমান e⁻ sin ইনভার্স x, আর দেওয়া আছে z সমান হচ্ছে e⁻ cos ইনভার্স x দিয়ে আমাকে বার করতে বলেছে কি না dy/dz। তাহলে আমি প্রথমে কি করছি, একে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে dy/dx সমান কি হবে e⁻ sin ইনভার্স x এর জন্য হবে e⁻ sin ইনভার্স x, আর sin ইনভার্স x এর জন্য ডেরিভেটিভ হবে √1 - x²। কারণ প্রথমত এটা e⁻x এর হিসাবে ডেরিভেটিভ হলো, তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x, এবার মাথারটা মানে sin ইনভার্স x এর ডেরিভেটিভ এটা। বেশ, এই দিকে যদি আমি ডেরিভেটিভটা করি তাহলে dz/ এটাও x এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, তাহলে এটা হবে dz/dx সমান হচ্ছে e⁻ cos ইনভার্স x, এই মাইনাসটার জন্য সামনে একটা মাইনাস আসবে, ইনটু এবার cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় -1/√1 - x², তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে e⁻ cos ইনভার্স x ইনটু 1/√1 - x²। এই মাইনাসটা এসছে কারণ হচ্ছে আমরা জানি ddx অফ e⁻ x এর ডেরিভেটিভ কি হয় -e⁻x, তাহলে সেই অনুযায়ী প্রথমের মাইনাসটা এসছে, তারপরে এই যে cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয়েছে, তার ডেরিভেটিভ করতে গেলে -1/√1 - x²। বেশ, এরপরেতে আমাকে বার করতে হবে dy/dz। তাহলে dy/dz মানে হচ্ছে dy/dx dz/dx। বেশ, dy/dx এর মানটা হচ্ছে এইটা, বসিয়ে দিই e⁻ sin ইনভার্স x ইন্টু 1/√1 - x² বাই এই যে dz/dx এর মানটা বসাচ্ছি, তাহলে e⁻ cos ইনভার্স x ইন্টু 1/√1 - x²। এই পোর্শনটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমাদের দাঁড়ালো যে e⁻ sin ইনভার্স x আর নিচে -cos ইনভার্স x আছে, তাহলে নিচেরটা যখন উপরে যাবে তাহলে e⁻ এই মাথায় মাইনাস আছে ওটা প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টু e⁻ cos ইনভার্স x, মাইনাসটা উপরে গেলে প্লাস হয়ে গেল। এবার দুটো e⁻ মাথায় আছে, তাহলে সেই অনুযায়ী সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যাবে, মাথার পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। বেশ, আবার আমরা ফর্মুলা জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এটার মান কত হয় π/2, তাহলে সেই অনুযায়ী এটা হলো e⁻π/2, যে যা হচ্ছে x নিরপেক্ষ, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তোমাদের বুঝতে যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থেকে থাকে বা তোমাদের যদি কোনো রকম কোনো ফিডব্যাক থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বেশ, এরপরে আসছে পরবর্তী প্রশ্ন নাম্বার
6। প্রশ্ন নাম্বার 6টা কি বলছে না, প্রশ্ন নাম্বার 6টা বলছে এক্স লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y সমান লগ এক্স এর সমাকলন গুণাঙ্ক মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাকে বার করতে দিয়েছে। তাহলে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 6। তাহলে কি দিয়েছে প্রথমে না এক্স লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y সমান দেওয়া আছে লগ এক্স। তাহলে আমাকে একে প্রথমে হচ্ছে জেনারেল ফর্মে সাজিয়ে নিতে হবে। যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি না ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই সমান হচ্ছে কিউ, যেখানে হচ্ছে পি আর কিউটা হচ্ছে ফাংশান অফ এক্স মানে এক্সের অপেক্ষক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম। তাহলে এই আকারে সাজিয়ে নিই। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের সঙ্গে যে আছে তাকে দিয়ে ভাগ করে দিই সবাইকে। তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y এক্স লগ এক্স প্লাস না সমান লগ এক্স বাই এক্স লগ এক্স, মানে আমি এখানে এক্স লগ এক্স দিয়ে ভাগ করে দিলাম বোথ সাইড। ঠিক আছে, তাহলে এখানে লগ এক্স কেটে গেল। বেশ, তাহলে এইটা এবার আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের জেনারেল যে ফর্ম সেই আকারে চলে এসছে। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিটা কত, তাহলে ওয়াই বাদে যে আছে সে হচ্ছে পি, তাহলে 2 বাই এক্স লগ এক্স ইন্টু ডিএক্স। বেশ, তাহলে এটা হলো ইন্টিগ্রেশন। আমি যদি লগ এক্সটাকে জেড পুট করি তাহলে লগ এক্স সমান হচ্ছে জেড, তাহলে 1 বাই এক্স ডিএক্স সমান হবে ডিজেড। বুঝে গেল, লেট লগ এক্স সমান জেড, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স ডিএক্স সমান হবে ডিজেড। বেশ, তাহলে এখানে ডিএক্স বাই এক্স এটা হলো ডিজেড আর এটা হবে 2 বাই এই যে লগ এক্স মানে হচ্ছে জেড, তাহলে এটাকে পুট করলে এটা হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এটা হলো। তাহলে ই টু দি পাওয়ার 2টা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন তার মানে দাঁড়ালো ডিজেড বাই জেড। ডিজেড বাই জেডের ক্ষেত্রে কি হয় ই টু দি পাওয়ার এটা হলো 2 লগ জেড, 2 লগ অফ মড জেড, 2টা উঠে যাবে তার মানে হলো ই টু দি পাওয়ার লগ জেড স্কোয়ার বা মড অফ জেড স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার লগ এটা উঠে যাবে তার মানে আলটিমেট হলো জেড স্কোয়ার, জেড মানে হচ্ছে লগ এক্স, তার মানে এটা হলো লগ এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার। এক্ষেত্রে বলে রাখি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন বার করছি এর ক্ষেত্রে সমাকল যে কনস্ট্যান্টটা হয় সমাকল ধ্রুবক এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তাহলে এটা হলো উত্তর। বেশ, এরপরে আসছি ডি এর দাগের প্রশ্নে। ডি এর দাগের একের প্রশ্নটা বলছে যে মূল বিন্দু মানে হচ্ছে 0,0,0 আর হচ্ছে 3,2,1 এই দুটি বিন্দু দিয়ে যে সরলরেখা পাওয়া যায় তার সমীকরণ নির্ণয় করতে হবে। তো তার আগে আমরা জেনে নেব যে ধরো x1 y1 z1 এই একটা বিন্দু আছে আর আরেকটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্টটা হচ্ছে x2 y2 z2। তাহলে সেক্ষেত্রে এই যে সরলরেখাটা পাওয়া যায় এটা অবশ্যই ত্রিমাত্রিক সরলরেখা। এই সরলরেখাটার সমীকরণ হয় x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 সমান হয় y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 সমান হচ্ছে z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তাহলে সেই অনুযায়ী আমি যদি এইটাকে ধরি x1 y1 z1 x2 y2 z2 তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ x মাইনাস x1 মানে হচ্ছে 0 বাই x2 মাইনাস x1 মানে হচ্ছে 3 মাইনাস 0 সমান হবে y মাইনাস 0 বাই 2 মাইনাস 0 সমান হবে z মাইনাস 0 বাই 1 মাইনাস 0 দ্যাট ইজ, তার মানে এটা দাঁড়িয়ে গেল x বাই 3 সমান হচ্ছে y বাই 2 সমান হচ্ছে z বাই 1। তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, বেশ, এরপরে আসছি পরবর্তী প্রশ্ন ডি এর দাগের 2-এরটা। ডি এর দাগের 2-এর প্রশ্নটি বলছে যে এ প্লাস মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর √3 সমান দেওয়া আছে 0, এটা 0 ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের যোগফল সবসময় ভেক্টর হয়, তাহলে 0 ভেক্টর দিয়ে বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই ভেক্টরটাকে ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে এখান থেকে পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর √3।
বেশ, এরপরে এই ভেক্টরটাকেই আবার এই ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করবো, মানে এটাকে যদি 1 নম্বর নাম্বারিং করি, এটাকে এটা দিয়ে আবার যদি ডট প্রোডাক্ট করি তাহলে দাঁড়াবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার সমান হবে মাইনাস অফ √3 সি ভেক্টর তার স্কোয়ার। বেশ, তাহলে এইটা হলো এ ভেক্টরের স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস মড বি ভেক্টরের স্কোয়ার সমান হবে √3টা হয়ে যাবে 3, মাইনাসটা অমিট হয়ে যাবে, আর এটা হয়ে যাবে সি ভেক্টরের স্কোয়ার। এখানে দেখো বন্ধুরা বলে দেওয়া আছে যে এ বি সি তিনটি একক ভেক্টর, তার মানে মড এ ভেক্টর সমান হচ্ছে মড বি ভেক্টর সমান হচ্ছে মড সি ভেক্টর, প্রত্যেকটার ভ্যালু কত 1। কেন না এখানে যেহেতু বলে দেওয়া আছে যে এ বি সিটা হচ্ছে একক ভেক্টর, তাহলে সেই অনুযায়ী আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো 1 প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস 1 সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস 1 মানে 2, 2টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, আর এ ডট বি মানে হচ্ছে মড বি কস থিটা। তাহলে এইদিকে বললাম যে 3, 1 প্লাস 1 2 হয়, তাহলে এইদিকে নিয়ে গেলে -2। আচ্ছা, থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আবার মড এ আর মড বি দুজনের জায়গায় কত বসবে 1, তাহলে 2 cos থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে পাচ্ছি যে cos থিটা সমান হচ্ছে 1/2। তাহলে 1/2 cos কতর মান? cos 60 ডিগ্রির মান। তাহলে এটাকে লিখতে পারি যে cos π/3। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? থিটা সমান হচ্ছে π/3। এটা আনসার। এই ছিল ডি এর দাগের 2 এর প্রশ্নটি। এবারে ই এর দাগের প্রথম যে প্রশ্নটি আছে সেটি দেখে নেব। ই এর দাগের 1 এর প্রশ্নটি বলছে যে প্রবাবিলিটি থেকে কি বলছে না এ আর বি দুটি ঘটনা পি বি নট ইকুয়ালস টু 1 হয়, তবে প্রমাণ করো কি বলেছে, পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এটা সমান প্রমাণ করতে দিচ্ছে পি এ মাইনাস পি এ অফ এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস পিবি। বেশ, এইটার ফর্মুলা কি সেটা আমরা জানবো। প্রথমে এইটা সমান হবে পি অফ বি কমপ্লিমেন্ট, মানে নিচেরটা এই যে নিচের পোর্শনটা নিচে বসে যায়, আর উপরেতে এই দুটো ভেক্টরের ইন্টারসেকশন বসে, সরি এই দুটো ইভেন্টের ইন্টারসেকশন বসে। তাহলে এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে সূত্রটা যদি আমরা লিখি তাহলে এখানে হবে পি অফ এ বাই বি যদি থাকতো তাহলে আমরা এটাকে লিখতে পারতাম যে পিবি, আর ওপরটাই হতো পি অফ এ ইন্টারসেকশন বি। বেশ, এই প্রথম যেটা ইউজ করলাম সেটা হচ্ছে এটা। এখন আবার এখানে ফর্মুলা ইউজ হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কি হয়, যেটার মাথায় কমপ্লিমেন্ট থাকে না সেটা আগে বসে যায়, মাইনাস দুটোর ইন্টারসেকশন বসে, মানে এ ইন্টারসেকশন বি। বেশ, এই ফর্মুলাটা তাহলে উপরে ইউজ হবে। তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার এটা 2 নম্বর গেল। 3 নম্বর ফর্মুলাটা বলছে যে পি অফ বি কমপ্লিমেন্ট এটা সমান হয় 1 মাইনাস পিবি। তাহলে বাই এটা হয়ে যাবে 1 মাইনাস পিবি। তাহলে এটা হচ্ছে প্রুভড। আর পাশে এগুলো কিন্তু মেনশন করে দিতে হবে। এটা 1 নম্বরটা এটা ইউজ হয়েছে, 2 নম্বরটা ইউজ হয়েছে, 3 নম্বরটাও এখানে ইউজ হয়েছে। বেশ, প্রমাণিত হয়ে গেল। তাহলে ই এর দাগের শেষ যে প্রশ্নটি আছে চলো দেখে নিই কীভাবে করতে হবে। তাহলে ই এর দাগের 2 এর প্রশ্নটা, ই এর দাগের 2 এর প্রশ্নটা কি বলছে না, বলছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা নির্বাচন করা হলো, সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা। তাহলে আমাকে দেখতে হবে যে 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কটি আছে। পূর্ণবর্গ সংখ্যা সমান সংখ্যা কটি আছে না 1 স্কোয়ার। আমি যদি দেখি যে 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার 4, এরকম করে আমি আপ টু কত পাবো 7 স্কোয়ার হচ্ছে 49, 8 স্কোয়ার আবার হয়ে যাবে 64। তাহলে 1 থেকে 7 মানে 7টি আছে, মোট কটা আছে 7টি। তাহলে আমি এই ঘটনাটাকে মানে পূর্ণবর্গ সংখ্যা নির্বাচন করার ঘটনাটাকে যদি আমি এ বলি তাহলে পি অফ এ যেটা হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি বার করার নিয়ম হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেসেস। নাম্বার অফ ফেভারেবল কেসেস মানে 7টা থেকে একটা তুলতে হবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি হবে 7C1 মানে 7টা থেকে একটা, আর মোট কটা নাম্বার আছে 50টা, তাহলে 50টা থেকে একটা, 7C1 মানে 7, 50C1 50C1 মানে 50। তাহলে এটা হলো রিকোয়ার্ড প্রবাবিলিটি।
আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা থাকে বা কোনো রকম কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পেজ নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।